গণপরিবহনে অরাজকতা, লঞ্চনে স্বাস্থ্যবিধির বালাই, ভাড়া বৃদ্ধি সরকারের দারিদ্র্য বান্ধব নীতির পরিপন্থী বলছেন বিশ্লেষকরা। সবকিছু চালু করার ফল হতে পারে মারাত্মক, সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। করোনার প্রভাবে প্রবাসী আয় বড় ধাক্কা, বাজেটে অভিবাসন খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ, হোয়াইট হাউসের সামনে সংঘর্ষ, সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের। হল বন্ধ, শুটিং বন্ধ, সিনেমা মুক্তিও বন্ধ, গভীর সংকটে চলচ্চিত্র শিল্প, সরকারি সহায়তার দাবি। স্বাগত সকাল 10টার সংবাদের সঙ্গে আছে আমি আকাশ এহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2 মাসেরও বেশি সময় পর সচল হলো দেশের গণপরিবহন। ঢাকায় সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি ও নিয়ম মেনে চলতে দেখা গেছে গণপরিবহনগুলোকে। অভিযানে নেমে সন্তুষ্টি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, কিন্তু ঢাকার বাইরের ছিল উল্টো চিত্র। যাত্রীদের কাছ থেকে আদায় করা হয় প্রায় দ্বিগুণ ভাড়া, মানা হয়নি স্বাস্থ্যবিধিও। বিস্তারিত থাকছে তানজির মেহেদির রিপোর্টে। ৬৬ দিন পর আবারও রাস্তায় হাঁকডাক ছেড়েছে গণপরিবহন। বাসগুলো যেমন নির্ধারিত পয়েন্টে এসে থেমেছে, তেমনি যাত্রীরাও ছিলেন অপেক্ষায়, যদিও যাত্রীর সংখ্যা ছিল অনেক কম। বাসের চালক সহকারীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা গেছে। গাড়িতে যাত্রী ওঠার আগে ছিটানো হয় জীবাণুনাশক। আর এখন তারা হ্যান্ডশিটে মার তারপর উঠাই, যে মাস্ক নাই সে গাড়ি তুলতে পারবে না। নির্ধারিত ভাড়ার চেয়ে 60% বেশি আদায় নিয়ে যাত্রীরা মনক্ষুণ্ণ হলেও তারা চান গণপরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলা হোক। এই অবস্থা চললে সমস্যা হবে না, মানে এটা মেনটেন যদি করতে পারে তাহলে অনেক বেটার হয়। 2 মাস পর জীবিকার সংস্থান হওয়ায় স্বস্তি ফিরেছে চালকদের মাঝে, কিন্তু কাটেনি শঙ্কা। স্যানিটেশন ব্যবহার করার পাবলিকরে, ঠিক আছে, আমরা ওগুলা সব শর্ত মাইনা চলতেছি। আজকের দিন লস হবে, হয়তো 2-4 দিন পর চললে বোঝা যেতে পারে যে কোন পর্যায়ে যাইতে পারে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে নামে বিআরটিএ। প্রত্যেকটা টার্মিনালে আমাদের মনিটরিং টিম আছে, তবে ঢাকার চিত্র সুখকর হলেও রাজধানীর বাইরে ছিল বেহাল দশা। 60% ছাপিয়ে শতভাগ কিংবা তারও বেশি পরিমাণ ভাড়া আদায় করেছে পরিবহনগুলো। যাত্রীদের পড়তে হয়েছে বিপাকে। 5 টাকা 10 টাকা, 10 টাকা 20 টাকা ভাড়া ছিল, 150 টাকা। 80% কত হয়? 200 টাকার বেশি হয় না, 500 টাকা ভাড়া চায়। ঢাকার বাইরে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও দেখা গেছে উদাসীনতা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। গণপরিবহনের খবর জানবো। গণপরিবহনের খবর জানতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম থেকে সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কি দেখছেন গণপরিবহনের চিত্র আজকের দিনের মতো, আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। এর আগের ঘন্টায় যেমনটা আমরা দেখানোর চেষ্টা করছি, কোনো পরিবহন দেখা যাচ্ছে সিটি বাসে যেখানে কিন্তু সামাজিক দূরত্ব মানা হয়নি, এখন কিন্তু কোনো পরিবহনে দেখছি তারা সামাজিক দূরত্ব মানা হচ্ছে, এবং বেশিরভাগ পরিবহন কিন্তু কোনোভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যেখানে এক সিটে যেখানে 2টি সিট রয়েছে, সেখানে একজন বসার কথা রয়েছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 2 জন করে বসানো হচ্ছে। কিন্তু এই যে জায়গায় আমরা আছি, এই জায়গায় কিন্তু আমরা দেখছি মোটামুটি এখানে কিছুটা কিন্তু আসলে রয়েছেন, কিন্তু আসলে তারা স্বাস্থ্যবিধি মেনে পরিবহনটা চালানো হচ্ছে। দেখা যাচ্ছে যখন আসলে যে অনেক সময় যাত্রীদের ভিড় যখন বেড়ে যায়, তখন কিন্তু কোনোভাবে কিন্তু তারা মানতে চাচ্ছে না। এমনকি দূরপাল্লার যে বাসগুলি রয়েছে, দূরপাল্লার বাসে কিন্তু আমরা দেখছি মোটামুটি কিন্তু তারা একেবারে কিন্তু তারা মানছে। যতটুকু পর্যন্ত আমরা গতকাল যে কিন্তু আসলে ছেড়ে গেছে যে দূরপাল্লার বাসগুলো, সেই বাসগুলোতে কিন্তু একেবারে তারা জীবননাশক ওষুধ ছিটানো থেকে নিয়ে আজকেও কিন্তু আমরা দেখছি সকাল থেকে কিন্তু যে পরিবহনগুলো চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই পরিবহনে কিন্তু দেখছি যে তাপমাত্রা মাপা থেকে নিয়ে কিন্তু আসলে সব কিছু সুরক্ষা করে কিন্তু যাত্রীদের কিন্তু আসলে যে প্রবেশ করতে দিয়েছে পরিবহনে। এরপরে যাত্রীরাও কিন্তু আমাদেরকে সন্তুষ্টির কথা জানিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হলো গার্মেন্টসের যে পরিবহনগুলো যাত্রী পরিবহন করে, সেই পরিবহনে কোনোভাবে মানা হচ্ছে না। আর সিটি বাস যেগুলো আছে, সেই সিটি বাসও কিন্তু কোনোভাবে মানা হচ্ছে না। কিন্তু ভাড়া বেশি আদায় হচ্ছে, যেখানে
যেখানে 60% নেওয়ার কথা রয়েছে, সেখানে কোনো কোনো বাসে কিন্তু অভিযোগ রয়েছে তাদের 60%-এর পরিবর্তে তারা 80% পর্যন্ত তারা বৃদ্ধি নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে একজন আছেন, আমরা একটু জানতে চাচ্ছি ভাড়া কেমন ভাড়া নিচ্ছে বলে মনে হচ্ছে? ভাড়া লিচ্ছু ভাড়া নিছে, ঠিক আছে, এখন 10 টাকা নিচ্ছে। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। ভাড়া কি বেশি দিচ্ছে নাকি আগের মতন? ভাড়া একটু মানে 2 জন করে নিচ্ছে তো, সেজন্য একটু বাড়তি দিতে হচ্ছে। বাড়তি নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। একটু চালকের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। গাড়ি যখন থামবে তখন আমরা জানতে চাচ্ছি আপনার সাথে যে সামাজিক দূরত্ব মেনে পরিবহন চালানো কতটুকু পর্যন্ত সম্ভব হচ্ছে বলে মনে করছেন? আমরা ভাবে পার করছি বলতে পারি না, এমন মনে করে এলাম আজকে এমন চালাচ্ছে, সব কিছু সবাই যেরকমভাবে চালাচ্ছে সেভাবে আমাদেরকেও চালাতে হবে, ঠিক আছে। তখন মনে করেন যদি আপনাদের যাত্রী ধরেন মনে করিলেন আপনার সিট আছে আপনার 29টা, আমরা নিচ্ছি 15 জন, ঠিক আছে। অনেক যাত্রী ক্যারভেট করে, অনেক যাত্রী করে না। এখানে তো দেখা যায় এক সিটে একজন বসার কথা, কিন্তু আমরা দেখছি এক সিটে 2 জন করে বসছে। এখন নাই, কিন্তু সকালবেলার পরিবহন করতে দেখলাম সকালগুলাতে মনে করেন অফিস স্ট্যান্ড ফাড়াফাড়ি গাড়ি কম চলে, ফাড়াফাড়ি করে চলে যাচ্ছে এই হিসাবে। যাত্রী নেই, তারপরে আপনি আমি সকাল থেকে যেন চালাচ্ছি, আমি 2 সিটে একজন করে বসাচ্ছি। আকাশ, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এখানে যারা চালক বলছেন, কিন্তু আসলে যখন কিন্তু যাত্রী বেড়ে যায়, বিশেষ ক্ষেত্রে সকালবেলা সবচেয়ে বেশি যাত্রীর সংখ্যা থাকে, তখন কিন্তু আমরা দেখছি তারা কোনোভাবে সামাজিক দূরত্ব মানতে চায় না, কিন্তু যেমন খুশি তেমনভাবে তারা যাত্রী পরিবহন করে। তেমনিভাবে আমরা দেখলাম কিন্তু যে বিকেলের দিকে যখন ছুটি হয় তখনই কিন্তু একই অবস্থা থাকে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত ছিলাম সহকর্মী নয়নবুরা জয়ের সাথে চট্টগ্রাম থেকে। আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন কারণ বাজার থেকে তৌহিদ শান্ত। শান্ত, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি কি দেখছেন আপনি কারণ বাজারের চিত্র, গণপরিবহনে মানুষ কত স্বাস্থ্যবিধি মেনে কি চলাচল করছে কিনা, আমাদের বিস্তারিত জানাবেন। আকাশ, আমি ঠিক এই মুহূর্তে আসলে ডাবল ডেকার বাস, যেটা দোতলা বাস, সেরকম একটি বাসের মধ্যে উঠেছি এবং এখানে আপনি দেখতে পাবেন যে যতটা যেভাবে সরকার বলেছে স্বাস্থ্যবিধি মানার, এক সিটে একজন, পরের সিটে আর একজন, সেইভাবে যাত্রীরা বসেছে। কিন্তু আসলে এইটা কতটা কার্যকর, কারণ একটা বাস, সেই বাসের মধ্যে কিন্তু পুরোটাই জানলা লাগানো থাকে এবং এখানে একটা মানুষের ড্রপলেট আর একটা মানুষের কাছে যাবে না, এটার কোনো নিশ্চয়তা কিন্তু চিকিৎসকরাও দেননি। কিন্তু তারপরও যেহেতু সরকার একটা স্বাস্থ্যবিধি বলে দিছে যে এক সিট পর পর যাত্রী বসার জন্য, সেটি তারা মানার চেষ্টা করছে। এখানে যিনি বাসের যিনি হেল্পার আছেন, সহায়তাকারী, চালকের সহায়তাকারী, তার হাতে স্প্রে রয়েছে, ব্লিচিং পাউডারের যে স্প্রেটা সেটা রয়েছে। আমি এখানে একজন যাত্রীকে যদি জানতে চাই আসলে কি পরিস্থিতি, আপনি কোথায় যাচ্ছেন? আমি মৎস্য ভবন নামবো আর কি, ওখান থেকে সেগুন বাগিচা যাব। আচ্ছা, আপনি আজকে বের হলেন কি অফিসে যাচ্ছেন রেগুলার যে সেইভাবে? জি, যাচ্ছি। কি পরিস্থিতি বলেন তো আপনি? পরিস্থিতি কি বলবো, এটা সবার যা তাই। আমার তো এভাবে অবশ্যই বাড়িতে বা ঘরে আমাদের মতো প্রয়োজন, মানে আমাদের কাজ করতেই হবে, চাকরি করতেই হবে, চাকরি করেই আমাদের সংসার চলতে হবে। সেই জন্য আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, সেখানে আমাকে যেতে হয়। তবে আমাদের অফিসে উপস্থিতির হার আমরা একবারে সীমিত রেখেছি। আকাশ, শুনছিলেন চরম বাস্তবতার কথা, যে তাকে চাকরি করতেই হবে, সেই কারণে যেতেই হবে সেখানে। বাসে বা গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানা হোক চাই না হোক, এইটা মেনেই যেতে হবে। আমরা এখানে বাসের যিনি কন্ট্রাক্টর রয়েছেন, যিনি ভাড়া আদায় করেন, তার সাথে দেখেছি যে ভাড়ার যে নতুন তালিকা, সেটা নিয়ে কিন্তু যাত্রীদের সাথে কারো কারোর সাথে এখনও বচসা হচ্ছে, সেখানে একটু ঝামেলা হচ্ছেই। এবং সেই
বিষয়টি বাদ দিলে মোটামুটি সরকারি যে নিয়ম, সরকার যে স্বাস্থ্যবিধির নিয়ম বলছেন যে এক সিটে একজন, সেটি মেনেই চলছে গণপরিবহন। তবে এটি আসলে কতটা কার্যকর, আসলেই স্বাস্থ্যবিধি এতে কতটা মানা হবে আর করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এটা কতটা কার্যকর হবে সেটি কিন্তু আসলে বিশেষজ্ঞরা বলছেন সময় গেলে বোঝা যাবে। আকাশ, আমরা এখন যেতে চাই আমাদের রাজশাহীতে প্রতিনিধি, আমাদের সহকর্মী কাজী শাহেদের কাছে। কাজী শাহেদ, শুভ সকাল শান্ত। ঢাকার পরিস্থিতি যেমনটি বলছিলেন, আমরা আছি রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায়। আমরা গতকালকে থেকেও কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে এই বিষয়টিকেই বেশি। কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর প্রতিনিধি পুলিশের সহযোগিতায় এই এলাকায় এসেছিলেন। তারপরে কিন্তু চিত্রও কিছুটা বদলে গেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে আগে যে গাদাগাদি অবস্থাটি ছিল সেটি কিন্তু এখন নেই। ম্যাজিস্ট্রেটের যিনি এখানে এসেছিলেন তিনি বারবার এখানে বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনে যদি কেউ বাস চালাতে পারেন তারা চালাবেন, যদি না পারেন তাহলে তারা কাউন্টার বন্ধ করে দেবেন, অন্যথায় সরকারি যে নির্দেশনা আছে সে অনুযায়ী তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আরেকটি বিষয় সেটি হলো যে ভাড়া নিয়ে যে গতকালকের আমরা যে চিত্রটি লক্ষ্য করেছিলাম, এখানে যে অনেকেই ভাড়া নিয়ে আপত্তি করেছিলেন, ভাড়া বেশি নেওয়া হচ্ছে এমন অভিযোগ করেছিলেন, আজকে কিন্তু সে জিনিসটি নেই। কারণ সরকার যে 60 ভাগ ভাড়া বৃদ্ধি করেছে তার একটি নোটিশ কিন্তু প্রত্যেকটি কাউন্টারে আমরা দেখলাম যে টানিয়ে দেওয়া হয়েছে, যাতে করে যাত্রীরা সহজেই বুঝতে পারেন যে আগের ভাড়া কত ছিল, আজকে কত, এখন কত ভাড়া দিয়ে তাদের টিকিট করতে হবে। আমরা একটু কথা বলতে চাই, এখানে ন্যাশনাল ট্রাভেলসের সহকারী ম্যানেজার আছেন, তার কাছ থেকে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনারা কি স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করছেন কিনা, প্রতি গাড়িতে কতজন করে যাত্রী যাচ্ছে? অবশ্যই আমরা সরকারি স্বাস্থ্যবিধি নিয়ম মেনে আমাদের পরিবহন চলাচল করছে। আমাদের প্রত্যেকটা গাড়ি 40 সিট, 50% যাত্রী নেই আমাদের পরিবহন চলাচল করছে এবং সম্পূর্ণভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে চালানোর চেষ্টা করছি এবং সেইভাবেই পরিবহন আমাদের চলছে। কিন্তু আমরা যে দেখলাম যে আপনাদের গাড়িতে যারা দায়িত্ব পালন করেন, সুপারভাইজার, হেল্পার এবং ড্রাইভার, তাদেরকে যে পিপি দেওয়ার কথা ছিল সেই পিপিটা তো আপনারা এখনও দেননি। গতকালকে তারা অভিযোগ করছিলেন যে মালিকরা সরবরাহ করেননি। হ্যাঁ, পিপিটা এখনও পর্যন্ত আমরাও সরবরাহ করতে পারিনি প্রত্যেকটা, কিন্তু এই পিপি পরে আসলে চলাচল আমাদের খুবই কষ্টদায়ক, যেহেতু গরম পড়ছে এত কষ্ট, কারণ তারা তো সবসময় রোদের উপরে থাকে। পিপি পরে আসলে কষ্টকর, আমি নিজে পরে চলাচল করতে পারছি না, বাধ্যতা হয়ে আমরা নিজেইভাবে চলাচল করছি। এখন পিপিটা আসলে প্রয়োজন, স্বাস্থ্য সুরক্ষার জন্য অবশ্যই প্রয়োজন, কিন্তু এই পরিস্থিতিতে আসলে পিপি পরাটাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন যিনি বাসের, আমরা একটু কথা বলে, এই ছিল যে আমাদের রাজশাহী থেকে আমরা যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি দেখেছি। তো এখানে অনেকেই বলছেন যে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এখনও বাস চলাচল শুরু হয়নি। তো এই ছিল রাজশাহী থেকে আমাদের সর্বশেষ। আমরা চলে যাচ্ছি ঢাকায় সহকর্মী সৈয়দ রাসেলের কাছে, রায়হানের কাছে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। আসলে যে বিষয়টি আপনি রাজশাহী থেকে বলছিলেন, একটু যুক্ত করতে চাই আমি রাজধানীর মহাখালী থেকে। এই মুহূর্তে আমি রয়েছি মহাখালীতে। তো গতকাল থেকেই মূলত বলা যায় যে বাস চলাচল অনেকটাই স্বাভাবিক করার জন্য আসলে যারা মালিক শ্রমিক রয়েছেন তারা কিন্তু টার্মিনাল কেন্দ্রিক তাদের যেই সংগঠন এবং তারা সকলেই আসতে শুরু করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু আজকে সকাল থেকে মূলত এই মহাখালী বাস টার্মিনালে অনেকটাই সকাল থেকে ভিড় করছেন এবং আমরা যতটুকু দেখতে পেয়েছি যে স্বাস্থ্যবিধির মানার যে বিষয়টি সেটির ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি থাকলেও অনেক যাত্রী সাধারণ বলা যায় ব্যক্তিগতভাবে তারা কিন্তু সুরক্ষা সামগ্রী নিয়ে আসেননি। তো এক্ষেত্রে কিছুটা স্বাস্থ্যবিধির কিন্তু ব্যত্যয় ঘটছে। আরেকটু বলে রাখি যে এই মুহূর্তে আসলে আপনাদেরকে দেখাতে পারছি যে টার্মিনাল কেন্দ্রিক এবং কাউন্টারে যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু অনেকটাই জোরদার করা হয়েছে। প্রতিটি যাত্রীকেই কিন্তু অনেকটা চেকিংয়ের মধ্যে এনেই মূলত তাদেরকে বাসে উঠতে দেওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। এবং একই সাথে আমরা একটু কথা বলতে যাই একজন যাত্রীর সাথে। আপনি কোথায় যাচ্ছেন? ময়মনসিংহ যাচ্ছেন। তো ভাড়া কত % করে বেশি নিচ্ছে? এটা তো সম্ভবত আগে 250 টাকা ছিল না, 220 টাকা, এখন 350 টাকা নিতেছে। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হচ্ছে যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে বাসগুলোতে? হ্যাঁ, এটা ঠিক আছে, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। আকাশ, আসলে আপনি শুনছিলেন যে মূলত যাত্রীরাও বলছেন যে স্বাস্থ্যবিধি অনেকটা মানা হচ্ছে, তবে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে শারীরিক যে দূরত্ব মানার ক্ষেত্রে কিন্তু অনেকটাই শিথিলতা সকল পক্ষেই রয়েছে। তো এই ছিল রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সার্বিক চিত্র।
রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম রায়হানের কথা, মহাখালীতে ছিলেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি যশোরে। যশোরে আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, কি দেখছেন যশোরের যানবাহনের পরিস্থিতি? সামাজিক স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা এবং ভাড়ার ব্যাপারে কি বলছেন মানুষ, আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। যশোরে আমি সকাল থেকে দেখেছি যে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, তবে যে গাড়িগুলো, যে বিশেষ করে ঢাকার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোয় কিন্তু নিরাপদ দূরত্ব সেটি কিন্তু বজায় রেখে চলছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে সব গাড়ি যে দূরত্ব বজায় রাখছে এমনটি কিন্তু বলা যাবে না। তো এবং যে লোকাল যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু যে দূরত্ব সেটি কিন্তু বজায় রাখছে না এবং পুরোপুরি যে স্বাস্থ্যবিধি সেটি কিন্তু মেনে চলছে না। এবং যে ভাড়ার কথা বলছেন আপনি, ভাড়াও কিন্তু যে কম নিচ্ছে এটা কিন্তু না, সব ভাড়া কিন্তু অনেক জায়গায় আমরা দেখছি যে দ্বিগুণ ভাড়া নিচ্ছে এবং যে সরকারের যে 60% ভাড়া বৃদ্ধি তার চেয়ে কিন্তু দ্বিগুণ ভাড়া নিচ্ছেন অনেক যাত্রীদের কাছ থেকে। আমি কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোত্থেকে আসছেন, কত টাকা ভাড়া দিচ্ছেন? আমি ঢাকায় যাচ্ছি, আমার 900 টাকা ভাড়া নিচ্ছে আমার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে 900 টাকা নিচ্ছে তার কাছ থেকে। আর আমি আর কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই, কত টাকা ভাড়া নিচ্ছে? আমি ফুলতলা থেকে আসছি, আমার 980 টাকা ভাড়া নিচ্ছি। আর কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনারা এখানে দেখছি যে দুইজন পাশাপাশি রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের কাছে কত টাকা ভাড়া নিচ্ছে? 880 টাকা। কোথা থেকে আসছেন? খুলনা থেকে, মানে ঢাকা যাব। ধন্যবাদ। আপনি আর কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা এই গাড়িতে রয়েছেন। তারা বলছেন যে বিভিন্ন সময় যারা আসছেন তারা কিন্তু ভাড়া বেশি দিয়ে আসছেন। আপনার কাছে একটু জানতে চাই যে আপনার কোথা থেকে আসছেন, কত টাকা ভাড়া দিচ্ছেন? আমি নপলা থেকে আসছি, 980 টাকা করে ভাড়া নিচ্ছে। সেক্ষেত্রে তো এখান থেকে 768 টাকা হয়, সেক্ষেত্রে আপনারা তো বেশি দিয়ে যাচ্ছেন। জি, আমরা বেশি দিয়ে যাচ্ছি। আপনারা সরকার কিংবা কর্তৃপক্ষ এখানে আপনার কোনো গাড়ি চেক করেছে কি? জি না, কর্তৃপক্ষ কোনো চেক করে নাই। হাইওয়ে পুলিশ একটু চেক করলো যে আসলে নির্দিষ্ট দূরত্ব বজায় আছে কিনা, এই জন্য। ভাড়ার ব্যাপারে কোনো কথা বলি? জি না, ভাড়ার বিষয়ে কোনো কথা বলে না। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে তারা এমনি গাড়ি চেক করছে প্রশাসনের কর্তৃপক্ষ, কিন্তু ভাড়া যে নির্ধারিত তার চেয়ে কিন্তু কয়েকগুণ বেশি নেওয়া হচ্ছে এমনটি কিন্তু অভিযোগ করছেন যাত্রীরা। তো সব মিলে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ ফিরছি রংপুর। আমাদের আরেক সহকর্মী রয়েছে রেজাউল কবির মানিক, আপনার কাছে। ধন্যবাদ রিপন। আপনি যেমনটি যশোরের খবর জানিয়েছিলেন, আমি অনুর আজকে লালমনিরহাটের বাস চলাচল গণপরিবহনের যে বিষয়টি, সেই বিষয়টি জানানোর চেষ্টা করছি। একটি বিষয় বলে রাখি যে লালমনিরহাটের যে বাস টার্মিনাল রয়েছে, আসলে এখানকার যে শ্রমিক থেকে শুরু করে মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু আসলে পুরা টার্মিনালটাকে কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে। স্বাস্থ্যবিধির বালাই কিন্তু তেমন মানা হচ্ছে না। এই বিষয়টি কথা বলার জন্য লালমনিরহাট মোটর মালিক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছে সিরাজ হক, তার সাথে একটু কথা বলতে চাই। সিরাজ হক, আপনাকে নিউজ 24 স্বাগত। আপনার কাছে জানতে চাই যে যাত্রীরা অভিযোগ করেছে যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানছেন না শ্রমিক এবং যাত্রী দুইজনেই। এ বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ। আমার মনে হয় যে আমাদের গত সপ্তাহে আমাদের ঢাকায় মিটিং হয়েছে বিএটির সঙ্গে। আমরা গত 31 তারিখে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে আমরা সভা করেছি। এই সভায় সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 5 দিন টাইম নিয়েছি। এই 5 দিনে আমরা বাস টার্মিনালে যে সমস্ত সমস্যা আছে, বেসিন থেকে হাত ধোয়া থেকে আরম্ভ করে ল্যাট্রিন, স্বাস্থ্যবিধি যেটাকে বলে এবং সামাজিক দূরত্ব সব বজায় রেখে তারপর আমরা 5 তারিখ থেকে লোকাল গাড়িগুলো চালু করব। পাশাপাশি আরেকটি হলো যে আমরা সবাই জানেন যে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার ঘোষিত যেটা জীবন এবং জীবিকার মধ্যে যে আমাদের পরিবহন চালু করেছেন, এই জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা তড়িৎ গতিতে কিছু করতে চাচ্ছি না। তারপরও আমরা দুর্বলার গাড়িগুলো গতকাল থেকে চালু করেছি স্বাস্থ্যবিধি মেনে। পাশাপাশি আমাদের লালমনিরহাট জেলা মোটর মালিক সমিতির শৃঙ্খলার সমন্বয়ে আমাদের গাড়িগুলো চলাচল করছে। আমরা স্বাস্থ্যবিধি মানে রাখবো এবং জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় সবাই সমন্বয়ে আমরা কাজগুলো করে যাচ্ছি, যাতে এখানে কোনো রকম স্বাস্থ্যবিধি ছাড়া কোনো রকম পরিবহন চলাচল করতে না পারে। ভাড়ার কথা বলছেন, ভাড়া কোনো রকম গতকালকে 2-1 ভাড়া বেশি নিয়েছে, আমরা স্পট মোবাইল কোড করে তাদের ফাইন করেছি, যাতে এই ধরনের কোনো কাউন্টার ম্যানেজার অথবা কোনো গাড়ির মালিক
ভাড়া বেশি না নেয় সেই ব্যবস্থা নেব এবং তাদের সচেতনকরণ দেওয়া হয়েছে। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের বিআরটির সঙ্গে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে যে মিটিং হয়েছে, রাস্তায় চাঁদাবাজি এবং বাস টার্মিনালে কোনো চাঁদাবাজি হবে না। এই জন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। এই আইনশৃঙ্খলা বাহিনী তার সব কিছু বিষয়ে আইনশৃঙ্খলার মধ্য দিয়ে কাজ করে যাতে কোনো রকম চাঁদা না হয়। এটা আসলে আমরা কথা বলছিলাম। ধন্যবাদ মানিক আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা সাভারে যাব। সাভারে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আমরা তো গতকালকে থেকে আপনাদের কাছ থেকে গণপরিবহনের চলাচলের খবর জানছিলাম, আজকে কি দেখছেন সাভারের চিত্র এবং বিধিনিষেধ কতটা মানছে আমাদের জানাবেন। ধন্যবাদ আকাশ। এই মুহূর্তে রয়েছি ঢাকার ইচ্ছা মহাসড়কে সাভারে। আপনারা জানেন যে আজকে কিন্তু কালকের চাইতে আজকে কিন্তু প্রচুর গাড়ির চাপ বেড়ে গেছে এবং আপনাদের একটু দেখাতে চাই যে প্রচুর যানজট শুরু হয়ে গেছে। প্রায় 1 ঘন্টারও বেশি ধরে কিন্তু এখানে প্রায় যানজটের মধ্যে ধীর গতিতে গাড়িগুলি চলছে এবং প্রচুর এবং তাদের প্রত্যেকের হাতে যারা এই যে যারা লোকাল বাস এবং যারা যেসব দূরপাল্লা বাস রয়েছে প্রত্যেকের হাতেই কিন্তু আপনার দেখছেন যে তারা বাধ্যতামূলকভাবে তারা হ্যান্ডি ওয়াশ রেখেছে এবং মাস্ক, তারা বলছে তাদের মুখে মাস্ক নাই, তাদেরকে যাত্রীদের এই ধরনের যাত্রীদের উঠতে দিচ্ছে না। কিন্তু লেগুনার যাত্রীরা আপনারা দেখছেন যে গাদাগাদি করে যাচ্ছে। আপনাদের সাথে একটু কথা বলতে চাই। ভিড় করে যাচ্ছি কারণ হচ্ছে গিয়া এখানে দেখা যাচ্ছে যে গাড়ি পাওয়া যাইতেছে না, তো লোকজনের ভিড় অনেক। জি জি, এই যে পরিবহনে এই যে লেগুনার মধ্যে কিন্তু তারা কিন্তু সামাজিক যে নিয়ম সেটা কিন্তু আসলে মানছেন এবং যে বাসগুলিতে যদি মানে কিন্তু যে লেগুনা পরিবহন যেগুলি রয়েছে সেগুলো কিন্তু তারা কেউ মানছেন এবং মানুষের যে চাপ সেটা কিন্তু আসলে প্রচুর চাপ রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেহেতু এইটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, সেই জোন এলাকায় কিন্তু যে মানে বাসগুলিতে কিন্তু আপনারা জানেন যে শ্রমিক মানে তারা কিন্তু গাদাগাদি করে যাচ্ছে এবং রিক্সা এবং অটোগুলিতে কিন্তু একই রকমের তারা কিন্তু যে সামাজিক যে দূরত্ব সেটা কিন্তু আসলে মানছে না। আমি একটু কথা বলতে চাই যারা একটা সামাজিক যে আপনারা সামাজিক দূরত্ব না মেনে কেন? সামাজিক দূরত্ব না মেনে যাচ্ছে, এখন চলতে হবে আমাদের, রাস্তাঘাটে আমাদের চলতে হবে। রাস্তাঘাটে যদি না চলে আমাদের যে দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে সেগুলো তো স্থবির হয়ে আছে বা স্টপ হয়ে আছে। যদি স্টপ হয়ে থাকে আমাদের তো বাসায় যে কেউ খাবার দেবে না, বাসায় আমরা যারা মধ্যবিত্ত আছি তারা তো বাসায় আমাদের কেউ সাহায্য বা পাঠাচ্ছে না বা আমরা নিজের চক্ষু লজ্জার কারণে সাহায্য নিতে পারতেছি না। এই জন্য আমাদের নামতেই হচ্ছে রাস্তায়, এছাড়া তার কোনো উপায় নেই আমাদের। সামাজিক দূরত্ব কীভাবে মানবো? আমরা দুজন একই রিক্সা যাচ্ছি, দুই ভাই আমরা দুজন একই বাসায় যাচ্ছি। এখন কিভাবে বাসে গেলে তো আরো লোকজন থাকবে, সেখানে তো বাসে যারা লোকজন আছে তারা তো কেউ মানতে চাইতেছে না। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন উনি কিন্তু যুক্তি দিয়েছেন যে আসলে কতটুকু সে যুক্তি সেটা কিন্তু আসলে মানছে কিনা সেটা তাদের দেখার ব্যাপার। এই মুহূর্তে চলে যাচ্ছে আমি স্টুডিওতে আকাশের কাছে। আকাশ, ধন্যবাদ নাজমুল আপনাকে। দর্শক, গণপরিবহনের খবর ভাড়া ন্যায্য মূল্যে আদায় করা হচ্ছে কিনা এবং স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের জানাচ্ছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন সহকর্মীরা। তাদের সবাইকে ধন্যবাদ, তারা যুক্ত ছিলেন আমাদের সাথে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর একবার স্বাগত। গণমানুষ আবারও গণপরিবহন মালিকদের কাছে জিম্মি হলো। একে তো বাড়তি ভাড়ার চাপ, তার উপর স্বাস্থ্যবিধির যাচ্ছে তাই অবস্থা। বিশ্লেষকরা বলছেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত সরকারের দরিদ্র বান্ধব নীতির একদম বিপরীত। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। ছবি কথা বলে, তুলে ধরে বাস্তবতা। এখানে কোথায় স্বাস্থ্যবিধি, কোথায় 2 সিটে একজন বসা? ভাড়া বেড়েছে 60%, কিন্তু নেওয়া হচ্ছে দ্বিগুণ। ভাড়া ছিল 150 টাকা, 80% কত হয়? 200 টাকার বেশি হয় না, 500 টাকা ভাড়া চায়। নাগরিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সভাপতি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকেই অযৌক্তিক বলছেন। এই সিদ্ধান্তের ফলে স্বাস্থ্য ঝুঁকি কোনোভাবেই কমবে না। যাত্রীর সংখ্যা বাড়লেই এই বিধানটা কেউ মানবে না। যে সিদ্ধান্ত নিরাপত্তা বাড়ায় না, যে সিদ্ধান্ত নেওয়ারই কোনো যৌক্তিকতা নাই। নগর বিশ্লেষক আর অর্থনীতিবিদ দুপক্ষই মনে করেন বাড়তি ভাড়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, মানতে বাধ্য করতে হবে স্বাস্থ্যবিধি। সরকার যখন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, সেই সময়ে এই পরিবহন বেনিয়া গোষ্ঠী তাদের শ্রমিকদের পাশেও দাঁড়ানো না, তাদের স্বার্থ দেখে জনগণের ঘাড়ে অতিরিক্ত 60% বোঝা চাপিয়ে দেওয়া একটি অমানবিক
অজনবান্ধব এবং এই মুহূর্তে সরকারের সিদ্ধান্ত এবং পলিসির বিপরীত। সাধারণ মানুষের উপরে কোনো ধরনের অতিরিক্ত বোঝা দেওয়াটা ঠিক নয়, কারণ তাদের আয় এমনিতেই কমে গেছে অনেকের। যারা গণপরিবহনে চলেন, অনানুষ্ঠানিক খাতের অনেক লোকজন, তাদের আয় কমে গেছে। এখন যদি পরিবহনের ব্যয় তাদের জন্য বাড়ে, এটা হবে মরার উপর খাড়ার ঘা। বাড়তি ভাড়ার চাপ নিম্ন আয়ের জনগোষ্ঠীর কাঁধে না চাপিয়ে ভর্তুকির আওতায় আনার সুপারিশ বিশ্লেষকদের। গণপরিবহনে যে জ্বালানি ব্যবহার করা হয় সেইখানে ভর্তুকি দিয়ে গণপরিবহনের যে লস যদি হয়ে থাকে সেটা পূরণের চেষ্টা করতে হবে এবং একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা করে এই চলাচল নিশ্চিত করার তত্ত্বাবধান নিশ্চিত করবেন। গণপরিবহনে নৈরাজ্য ঠেকানো ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে গণপরিবহনের সংখ্যা বাড়ানোর পাশাপাশি কঠোর মনিটরিংয়ের দাবি উঠছে নাগরিক সমাজের পক্ষ থেকে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সাধারণ ছুটি বাতিল করে সীমিত আকারে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও গণপরিবহন এমন সময় খুলে দেওয়া হয়েছে যখন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড ভাঙছে প্রতিদিন। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বড় বিপর্যয় ঠেকানো কঠিন হয়ে পড়বে। বৃহৎ সংক্রমণের ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন তারা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। পহেলা মে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ছিল ৮,২৩৮ জন, যা জুন মাসের ১ তারিখে এসে দাঁড়ায় ৪৭,১৫৩তে। মাত্র ৩০ দিনে সংক্রমণ বেড়েছে ৫.৫ গুণেরও বেশি। গেল ৭ দিনে করোনা সংক্রমণও চোখে পড়ার মতো। ২৫ মে আক্রান্ত হন ১৯৭৫ জন। ছোট ছোট গতিতে সংক্রমণ বেড়ে ৩১ মেতে আক্রান্ত হন সর্বোচ্চ ২৫৪৫ জন। একইভাবে ২৫ মেতে মৃত্যু হয় ২১ জনের। মাত্র ৭ দিনের ব্যবধানে মৃত্যু হয় প্রায় দ্বিগুণ এবং রেকর্ড সংখ্যক ৪০ জনের। বিশেষজ্ঞদের মতে গেল ১০ মে থেকে ঢিলেঢালাভাবে লকডাউন পালনের প্রভাব এটি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, সাধারণ ছুটি বাতিল করে সীমিত আকারে সবকিছু খুলে দেওয়ার পর যেভাবে স্বাস্থ্যবিধি অমান্য করা হচ্ছে তাতে বাড়ছে সংক্রমণের ঝুঁকি, যা বাড়াবে মৃত্যু সংখ্যাও। ফেরিঘাটগুলোতে কি পরিমাণ মানুষ গিজ করছে, তখনই আমরা বুঝতে পারছিলাম যে এটার ধাক্কাটা আসবে হচ্ছে ৬-৭ দিনের মধ্যে। সেটা কিন্তু এসেছে। তাহলে এখনো যখন লকডাউনটা তুলে দেওয়া হচ্ছে, সেটার ধাক্কাটা যে আসবে, এটা আর কি এক ধরনের বিজ্ঞান, এটা অবশ্যই আসবে। আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুশতাক হোসেন বলছেন, সংক্রমণ বৃদ্ধির এই সময়ে সাধারণ ছুটি বাতিল করার সিদ্ধান্ত বড় ভুল। সাধারণ ছুটি বাতিল করার কারণে যে সমস্ত অফিস আদালত না খুললেও চলতো, সেগুলো কিন্তু খুলে গেছে, কারণ একটার সঙ্গে একটা সম্পর্কিত। ফলে আরো দ্রুত গতিতে আমাদের এখানে রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা আছে এবং তার সাথে আনুপাতিক হারে ক্ষয়ক্ষতিরও বেশি হওয়ার আশঙ্কা আছে। এমন পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার বাজেট নিয়ে আমাদের নিয়মিত আয়োজন, প্রাক বাজেট রিপোর্ট। করোনার প্রভাবে বৈশ্বিক শ্রমবাজার তথা প্রবাসী আয় বড় ধরনের ধাক্কা আসায় আসন্ন জাতীয় বাজেটে শ্রম অভিবাসন খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বিশেষ করে করোনা পরবর্তী বিশ্বে নার্সিং, টেকনোলজি কিংবা গৃহস্থলীর কাজে দক্ষ কর্মীর চাহিদা মাথায় রেখে প্রশিক্ষণ খাতে বিশেষ বরাদ্দর কথা বলছেন তারা। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ জানান, এবার বাজেটে অভিবাসন খাতে বরাদ্দ বাড়ানো কিংবা প্রবাসীদের জন্য আলাদা কোনো সুখবর থাকছে না। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনার প্রভাবে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ১.৫ লাখ শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এ সময় নতুন করে বিদেশে যেতে পারেননি আরও অন্তত ১ লাখ। করোনা কাল যত দীর্ঘ হবে, ফিরে আসা কর্মীদের এই সংখ্যা ততই বাড়বে। বৈদেশিক শ্রমবাজারের এই অস্থিরতাই এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে দেশের রেমিটেন্স বা প্রবাসী আয়ে। গত বছর প্রথম ৪ মাসে যেখানে বৈদেশিক আয় ছিল $৫৭৮.২৬ লাখ, সেখানে এবছর এসেছে $৫৪৪.৮৮ লাখ। রেমিটেন্স খাতের এই ধাক্কা সামলাতে এবার জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রেমিটেন্সের ক্ষেত্রে একটা বড় ধাক্কা বাংলাদেশ অনুভব করবে, কাজে সেইটার বিকল্প এবং সেটি
কি করে ম্যাচ আপ করা হবে সেটি জাতীয় বাজেটে একটি বিবেচনা করা যেতে পারে। করোনা পরবর্তী বিশ্বে বেশ কিছু দেশে নার্সিং, টেকনোলজি কিংবা গৃহস্থলীর কাজে দক্ষ কর্মীর চাহিদা বাড়তে পারে। এজন্য কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। বিশেষ করে করোনার কারণেই স্বাস্থ্য খাত এবং সেবার ক্ষেত্রে এই জন্য অবশ্যই জাতীয় বাজেটে প্রশিক্ষণ খাতে বেশি পরিমাণে অর্থায়নের প্রয়োজন থাকবে। জীবন জীবিকা এগুলো আবার যেন গোছাতে পারেন, দেশের বাইরে না হলে দেশের মধ্যে যেন তারা সেটা করতে পারেন, তার জন্য বড় ধরনের বরাদ্দ এখানে হাত থাকা দরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানালেন, এবার বাজেটে অভিবাসন খাতে কিংবা প্রবাসীদের জন্য নতুন কোনো সুখবর থাকছে না। রেমিটেন্সে বিরাট একটা ধাক্কা আসবে, এটা অলরেডি এসে গেছে। বাট আমি একটা জিনিস আশ্বস্ত করতে পারি দ্যাট বাজেটে খুব বেশি একটা পরিবর্তন আসবে না। ওদের জন্য আমরা কিন্তু 700 কোটি টাকার তো অলরেডি আমরা একটা ফান্ড অলরেডি ব্যবস্থা করেছি। তৈরি পোশাক খাতের পরই দেশের বৈদেশিক আয়ের সবচেয়ে বড় উৎস শ্রম অভিবাসন খাত। করোনার প্রভাবে তাই ক্ষতিগ্রস্ত শ্রমবাজারে গতিশীলতা ফিরিয়ে আনতে আসন্ন জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি তুলছেন প্রবাসীরা। লাকমিনা জেসমিন, সোমা, নিউজ 24, ঢাকা। বর্ষা মৌসুম শুরুর আগেই সিরাজগঞ্জের চৌহালি ও এনাদপুরের বিভিন্ন স্থানে যমুনা নদীর ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে সহস্রাধিক বসতভিটা, শত শত হেক্টর ফসলি জমি। ধস নেমেছে শিমলা স্পার বাঁধেও। স্থানীয়দের অভিযোগ, ভাঙনে ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করলেও পাননি কোনো সহায়তা। আব্দুস সামাদ সামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের এনায়েতপুরের ব্রাহ্মণ গ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত প্রায় 6 কিলোমিটার ও চৌহালির বিস্তীর্ণ এলাকা জুড়ে যমুনা নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসতভিটা, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। ভিটেমাটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন নদী তীরবর্তী মানুষ। কেউ বা আশ্রয় নিয়েছেন আত্মীয়ের বাড়িতে, আবার কেউ বা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। একদিকে নদী ভাঙন, অন্যদিকে করোনার কারণে কর্মহীন হয়ে পড়ায় অনাহারে অর্ধাহারে দিন কাটালেও পাননি কোনো সরকারি সহায়তা। আমাদের এমপি সাহেব যদি একদিন এসে করতে হচ্ছে, আচ্ছা আমি আছি, তোমাদের এটা আমি দেখতেছি, কোনোদিন আসে নাই। আমাদের এখন খুব অসহায়ের ভিতরে দিন কাটাচ্ছে। আমাদের আর কোনো জায়গা নাই, যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। ভাঙন কবলিতদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় প্রতি বছরই নদী ভাঙনে ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ হচ্ছে এলাকাবাসীর একমাত্র দাবি। আমার জীবনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যদি এই বাঁধটা বাঁধা দিত, হয়তো আমি 2 দিন বাদে মরে যেতাম, আমার পোলাপান থাকতো যে বাপের ভিটা। সংশ্লিষ্টরা বলছে 600 কোটি টাকা প্রকল্প একনেকে পাস হলে নদী সংরক্ষণ বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। পুরো প্রজেক্টটাকে নেওয়া হয়েছে, সেটা পিসি মিটিং হয়ে গেছে অলরেডি। 650 কোটি টাকার একটা প্রজেক্ট, প্রতি মিটারে আপনার 70 টাকা করে জিও ব্যাগ দিয়ে আমরা চেষ্টা করতেছি আর কি, যে যাতে সাময়িকভাবে পাবলিকের বাড়িঘর যেভাবে ভাঙতেছে, এটা যাতে একটু প্রোটেকশনটা হয়। শুধু আশ্বাস নয়, দ্রুত স্থায়ী নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা পরিস্থিতিতে মৌসুমি ফল আম কম খরচে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে যাবে ঢাকায়। এই দুই জেলা থেকে প্রতি কেজি আম পরিবহনে মজুরি সহ খরচ পড়বে 2.5 টাকা। আর আর্থিক ক্ষতি মেটাতে প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আম বিনা পয়সায় ঢাকায় নিয়ে যাবে ডাক বিভাগ। আগামী 2-3 দিনের মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন 10 টন আম রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হবে। এসএ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। এবারই প্রথম ট্রেনে ঢাকায় যাচ্ছে আম। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি 1 টাকা 50 পয়সা ও রাজশাহী থেকে 1 টাকা 30 পয়সায় ঢাকায় আম পাঠানো যাবে। সঙ্গে যুক্ত হবে কুলির মজুরি। সব মিলিয়ে কেজি প্রতি খরচ পড়বে 2.5 টাকা। প্রতিদিন যাত্রীবাহী ট্রেনের সঙ্গে 225 মেট্রিক টন আম ঢাকায় যাবে। রাজশাহী অঞ্চলের যে কোনো জায়গা থেকে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এই অঞ্চল, আব্দুলপুর, এই সকল অঞ্চল থেকে যে কোনো স্টেশনে আম আমরা লোডিং করতে পারবো এবং এটি ঢাকা, টাঙ্গাইল থেকে পরবর্তীতে যে কোনো জায়গায় গিয়ে এটি নামানো যাবে। লাগেজ মানে আমাদের যে পার্সেল রেট, এই পার্সেল রেটটা আমাদের রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত এটা 1 টাকা 30 পয়সা পার কেজি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে 1 টাকা 50 পয়সা পার কেজি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা।
বর্তমান পরিস্থিতিতে ট্রেনে নিরাপদে ও কম খরচে আম পরিবহনের ব্যবস্থা করায় খুশি চাষি ও ব্যবসায়ীরা। ডাক বিভাগের সিদ্ধান্তে পরিবহন খরচ বেঁচে যাওয়ায় আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে উঠবে বলেও মনে করছেন তারা। পোস্ট অফিসকে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আন্তরিক ধন্যবাদ, যে আমাদের আম ব্যবসায়ীদের জন্য সবচেয়ে সুবিধা হবে। ট্রেনে যদি আম যায় তাহলে নিরাপদভাবে আম যাবে, আমে কোনো স্পট পড়বে না। রাজশাহী জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে বসেন ডাক বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় আম ব্যবসায়ীদের তালিকা করবে কৃষি বিভাগ, যারা বিনা খরচে আম পাঠাতে পারবে। ডাক বিভাগ বলছে কৃষক বন্ধু ডাক সেবার আওতায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পর্যায়ক্রমে নওগাঁ থেকেও আম পাঠানো হবে ঢাকায়। ছোট ব্যবসায়ী যারা প্রাথমিকভাবে তাদেরকে আমরা নির্বাচন করব। এবার আমরা রাজশাহী ডিভিশন থেকে, রাজশাহী বিভাগ থেকে আম লিচু আমরা প্রেরণ করব ঢাকাতে। রোববার থেকে ট্রেনে যাচ্ছে আম। 2 জুন রাজশাহী ও 3 জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে আমের প্রথম চালান ঢাকায় নেবে ডাক বিভাগ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ প্রসঙ্গ। পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ খুনের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে চলমান বিক্ষোভ আরও জোরালো হয়েছে। ঠিক সেই মুহূর্তে বিক্ষোভ দমনে সেনা মোতায়েনের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন অনেক অঙ্গরাজ্যের গভর্নর বিক্ষোভ দমনে যথেষ্ট ভূমিকা নিচ্ছে না। তাদের আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়ে প্রয়োজনে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রস্তাব দেন তিনি। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, ফ্লোরিডা সহ বেশ কয়েকটি রাজ্যে রাস্তায় নেমে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ক্রমে ছড়িয়ে পড়তে থাকা বিক্ষোভ নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত আমেরিকান ন্যাশনাল গার্ডের শরণাপন্ন হয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। হোয়াইট হাউসের সামনে টিয়ার গ্যাস ও পেপার স্প্রে উপেক্ষা করে বিক্ষোভকারীদেরকে পুলিশের মুখোমুখি অবস্থান নিতে দেখা গেছে। সবশেষ বিনোদনের খবর। জীবন এবং জীবিকার প্রশ্ন যেখানে দিন দিন প্রকট হচ্ছে, সেখানে বিনোদনের স্থান সবার পরে। তাই বিনোদনই যাদের জীবন জীবিকা, তাদের দিন কাটছে চরম হতাশায়। শুটিং বন্ধ, সিনেমা মুক্তি বন্ধ, হলও বন্ধ, কবে খুলবে কেউ জানে না। এমন বাস্তবতা সবার একটাই প্রশ্ন, তাহলে সিনেমার ভবিষ্যৎ কি? সংশ্লিষ্টরা বলছেন করোনার কারণে চলচ্চিত্র শিল্পের যে ক্ষতি হয়েছে তা থেকে উত্তরণে সরকারি সহযোগিতার বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 18 মার্চ থেকে বন্ধ দেশের সব সিনেমা হল। প্রায় 3 মাস পেরোলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। করোনা ভাইরাসের ধাক্কায় অন্যান্য খাতের মতো চলচ্চিত্র শিল্পের ক্ষতিও প্রায় 300 কোটি টাকার মতো। সবকিছু স্বাভাবিক হতে শুরু করলেও কবে নাগাদ খুলবে সিনেমা হল তা এখনো অনিশ্চিত। সরকারিভাবে আমাদের কি কি নীতিমালা হলের বিষয়ে থাকবে, সেই নীতিমালাগুলো ওনার থেকে জেনে সরকারের নির্দেশনা মেনে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। করোনার আগে স্বাভাবিক অবস্থাতেও চলচ্চিত্রে খুব একটা জলুস ছিল না। তার মধ্যেই মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে করোনা ভাইরাস। প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে সিনেমা ব্যবসা মূলত মুমূর্ষু অবস্থায় আছে। লাভ লোকসানের হিসাব করে সিনেমা হলের ব্যবসা করি না। ভালো লাগা, ভালোবাসা আর দেশীয় শিল্প সংস্কৃতিকে ভালোবেসে আজও এই ব্যবসাটাকে ধরে রেখেছি। দীর্ঘদিন সিনেমার এই ক্রান্তিকাল থাকলে প্রযোজক সংখ্যা যেমন কমবে, তেমনি অনেক হল বন্ধ হয়ে যাবে চিরতরে। তাই এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান খাত সংশ্লিষ্টরা। সরকার আমাদের পাশে না দাঁড়ায় তাহলে প্রত্যেকটি সিনেমা হল আগামী দিনে আর চালু করার সম্ভব হবে না। শিল্প হিসেবে ঘোষণা হয়েছে সিনেমা হলটা, আপনারা জানেন অনেক আগেই, কিন্তু আমরা ইন্ডাস্ট্রিয়াল বেনিফিটটা এখনো পাইনি। যদি সেই বেনিফিটটা পাই, আমরা ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবো। তথ্য প্রতিমন্ত্রী অবশ্য নিউজ 24-কে জানিয়েছেন, তার মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা 3 কোটি টাকার অনুদান ছাড়াও হল মালিকরা চাইলে সরকারের প্রণোদনা অর্থ গ্রহণ করতে পারে। এই শিল্প যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো রকম বড় ক্ষতির সম্মুখীন যাতে না হয়, তার জন্য সকল প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে থাকবে। এক যুগ আগেও যেখানে দেশে মোট হল সংখ্যা ছিল 1400, সেখানে বর্তমান সংখ্যা 68টি। ঈদ পার্বণে কিছু মৌসুমি হল খুললেও এবার আর তা সম্ভব হয়নি। চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে তাই সরকারের সুদৃষ্টির বিকল্প নেই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। শেষ করছি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।